আমরা বলছিলাম যে আসলে ভিডিও এডিটিং যে আমরা শিখছি, ভিডিও এডিটিং কত প্রকার। ভিডিও এডিটিং এখানে অনেক বেশ কিছু ভিডিও এডিটিং দেওয়া আছে। আমি হয়তো এই প্রেজেন্টেশন যেটা করা আছে এটা আজকেই করছি বিকালবেলায়, তো এটা হয়তো আমি দিয়ে দিব আপনাদেরকে। তো ভিডিও এডিটিং মূলত 4 প্রকার। ভিডিও এডিটিং জানতে হবে এই কারণে আসলে আমরা কোন কোন সেক্টরে কাজ করব, সেইটা আসলে কার প্রতি কোন দিকে ইন্টারেস্ট আছে এটা জানার জন্য, বা আমরা যেহেতু এটা সিস্টেমেটিক একটা ভিডিও এডিটিংটা শিখছি, সেহেতু কেউ যদি প্রশ্নও করে বা এটার উপরে যদি কোথাও বলতে হয়, তাহলে অন্তত জানা দরকার যে ভিডিও কত ধরনের ভিডিও এডিটিং আছে। তো আমাদের ভিডিও এডিটিং মূলত 4 প্রকার। এখানে অনেক প্রকারই দেওয়া আছে, কিন্তু মূলত 4 প্রকার। 4 প্রকার হচ্ছে এই লিনিয়ার, নন লিনিয়ার, আর অফলাইন আর অনলাইন। এই 4টা, লিনিয়ার, নন লিনিয়ার, অফলাইন, অনলাইন, এই 4টা হলো মূল এডিটিং সিস্টেম। এটার উপরে আমরা একটু কথা বলি। এখন একটু তাড়াতাড়ি যাব। আমরা যদি বলি লিনিয়ার এডিটিং কি, লিনিয়ার ফিজিক্সের টার্ম যারা জানেন যে লিনিয়ার সিগন্যাল, নন লিনিয়ার সিগন্যাল, আমিও যেহেতু ফিজিক্সের না, তো আমার একবার এমন হয়েছিল যে আমার একটা মানে কি বলে প্রমোশনের, যখন একটা প্রমোশনের একটা ইন্টারভিউ বোর্ডে যে আমার এমন হলো যে আমাকে একজন ইউনিভার্সিটির টিচার ছিলেন বোর্ডের, তো উনি বললেন যে আপনি কোন সিস্টেমে এডিটিং করেন? তা আমি বললাম যে আমি নন লিনিয়ার সিস্টেমে। তো বললেন নন লিনিয়ার সিগন্যাল কি বলেন? তা আমি তো এটা ফিজিক্সের টার্ম না, আমি আসলে বলতে পারি না। বিষয়টা এমন হয়ে গেছে। তো ফলে আপনাদের যেন না হয়, তো এই জন্য বেশি আমি টেকনিক্যাল পার্টে যাচ্ছি না। নন লিনিয়ারটা হচ্ছে আসলে অ্যানালগ এডিটিং যেটা ছিল, লিনিয়ার এডিটিং হচ্ছে অ্যানালগ যে এডিটিং ছিল সেটা লিনিয়ার। লিনিয়ার মানে ধারাবাহিক, একটার পর পর্যায়ক্রমিক, মানে পর্যায়ক্রমিক, একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবেই করতে হয়। এই যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে আগে হলো টেপে যে রেকর্ড হতো, টেপে সেই রেকর্ড, সেই টেপে শুটিং হতো, অর্থাৎ ক্যাসেটে সেই শুটিংটা, এই যে বাঁ পাশের যে প্যানেল, এই একটা ভিটিআর ছিল, মানে ভিডিও টেপ রেকর্ডার বলা হতো ভিটিআর, এইখানে দেয়া হতো। এইটাই যে মাঝখানে যে প্যানেলটা আছে, এইটাতে প্লে করার পরে এটা সাউন্ড লেভেল টেবেল দেখার পরে মাঝখানে যে যন্ত্রগুলো দেখছেন এটা সাউন্ড মেশিন, সাউন্ড লেভেলটা ঠিক করা হতো। কেননা দূরের শব্দ, কাছের শব্দ, তারপরে এই যে কি বলে মাইক্রোফোন দূরে কাছে থাকার কারণে, বা একজনের ভয়েস খুব ভালো আর একজনের ভয়েস চাপা, এসব কারণে, বিভিন্ন কারণেই যে ভয়েস আপ ডাউন হতো, সেই আপ ডাউনটাই মাঝখানের যে মেশিনে, এই মেশিনে কি ব্যালেন্স করে তারপরে এটাকে একটা যেমন আমরা শট নিলাম, একটা শটে হয়তো কোথাও বলা হচ্ছে যে চলো আমরা বাড়ি যাই, একটা নাটকের একটা ডায়লগ, তো এই ডায়লগটা আমার বসাতে হবে। তো এটার নিতে গেলে তো হয়তো 4-5টা শট নিতে হয়েছে, তারপরে একটা শট ওকে হয়েছে। ওকে শটটা এটা লেখা থাকে, তো লেখা থাকলে এটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ডে ক্যাসেটে আছে, ওইটাকে এখানে মার্ক করে দেওয়ার পরে ওইটাকে প্রিভিউ হয় মাঝখানের মনিটরে। প্রিভিউ হলে যখন দেখছি আমরা না ইন আউট ঠিক আছে, তখন রেকর্ডটা প্রেস করে দিলে এইটা এসে ডান পাশের যে আমরা এটা দেখছি কি বলে ভিডিআরটা দেখছি, এই ভিডিআরে আরেকটা টেপে এটা রেকর্ড হয়ে যেত, এবং এই যে রেকর্ড হচ্ছে সেটা আবার ডান পাশের যে মনিটর আছে সেই মনিটরে দেখা যেত এইভাবে। এবং হেঁটে হেঁটে আমার শুরুটা কিন্তু এখানে, আমি যখন 90-91-তে শুরু করি তখন কিন্তু এই ধরনের একটা প্যানেল, এবং আমি যেটাতে শুরু করি আরো অনেক বড় ছিল রুমটা। হেঁটে হেঁটে আমাদের মনে আছে যে আমরা 6 দিন 7 দিন বা 10 দিন আমরা এই একটা শুধু এডিটই করে যেতাম, বেরোনোর কোনো স্কোপ ছিল না। তো এই ধরনের এডিটিং প্যানেলে এবং দাঁড়াই করতাম। খাওয়া দাওয়া এখানে হতো, মানে এমন দিনের পর দিন গেছে যে আমাদের গোসলই হয়নি, আমাদের প্রোগ্রাম না হতে হতে জাস্ট টাইম। অর্থাৎ তখন যে বিটিভি ছিল, বিটিভিতে একটা নাটক এডিট করতে 1 মাস লাগতো, একটা নাটক এডিট করতে। এখন প্রতিদিন 2টা করা যায়। তো এই ধরনের এডিটিং প্যানেলে করা হতো। এটা নন লিনিয়ার, ধারাবাহিক, মানে এটা বিষয়টা হলো কি, যেমন যেহেতু টেপে হতো সেহেতু প্রথমে টেপে টাইটেল বসাতে হলো, লেখা যা যা বসানো সেটা বসানো হতো, তার প্রথম শটটা প্রথমেই বসাতে হতো, দ্বিতীয় শটটা দ্বিতীয়, তৃতীয় শটটা তৃতীয়, মানে পরপর, মাঝখানে কোনো ইনসার্ট দেওয়ার এত ফ্যাসিলিটি তখন ছিল না। তো যার কারণে এটা লিনিয়ার প্যানেল। আর নন লিনিয়ার হচ্ছে আধুনিক। অনেকেই মনে করেন যে নন লিনিয়ার এটা তো, নন মানেই হচ্ছে মনে হয় পুরনো, কিন্তু অ্যাকচুয়ালি নন লিনিয়ারটাই আধুনিক। অর্থাৎ আমরা যে কম্পিউটারাইজ যে এডিটিং করি সেটাই নন লিনিয়ার। আবার এখানে লিনিয়ার এডিটিং যে বিলুপ্ত হয়ে গেছে তা না, লিনিয়ার এডিটিং কিন্তু অন্যভাবে আমরা আবার লিনিয়ার এডিটিং কিন্তু আছে, কিন্তু সেটা হার্ডওয়্যার দিয়ে করতে হয়, কিন্তু সেটা আবার অন্যভাবে করতে হয়, সেটা আমরা কথা বলবো। যেমন অনলাইন, অফলাইন, লাইভ ব্রডকাস্ট যখন আলোচনা হবে তখন এই অনলাইনটাই এখন আমরা কিভাবে ইউজ করি সেটা
আমরা আলোচনা করব। এরপরে যেটা আছে এটা হলো আমাদের নন লিনিয়ার এডিটিং। নন লিনিয়ার এডিটিংটা হচ্ছে আমাদের কম্পিউটারাইজড এডিটিং। কম্পিউটারাইজড এডিটিং কিন্তু নন লিনিয়ার এই কারণে যেটা ধারাবাহিক কাজ না করলেও চলে। অর্থাৎ আমি একটা শুটিং করলাম, শুটিং সবসময় নন লিনিয়ার হয়। অর্থাৎ শুটিং ফার্স্ট সিকোয়েন্স থেকেই যে শুরু হবে বিষয়টা এমন না। শুটিংটা শুরু হতে পারে যে শুটিং এর কিছু সিস্টেম আছে, এটা কখনো লোকেশন অনুযায়ী হয়, ইনডোর আউটডোর হয়, আবার কখনো সেট মেকিং করা হয়, সেট অনুযায়ী হয়, কখনো আর্টিস্ট অনুযায়ী হয়। একজন ফেমাস আর্টিস্ট আছে, তাকে দিয়ে আমি 3 শিফট বা 2 শিফটে সমস্ত কাজগুলো করাই নিব। তো তখন তার যেসব সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলো করে ফেলা হয় আগে। তো এইভাবে বিভিন্নভাবে এই শিডিউল পড়ে এবং সেইভাবে শুটিংটা হয়। যেভাবে শুটিংটা হচ্ছে, অর্থাৎ আজকে হয়তো 13 নাম্বার সিকোয়েন্স শুট হলো, তারপরে কালকে হয়তো 12 নাম্বার আর 16 নাম্বার হলো। এই যেইখানে যেটাই হলো না কেন সেটা এই এডিটিং প্যানেলে কিন্তু নন লিনিয়ারে কিন্তু সেটা এডিট করা যায়। আপনারা জানেন যেহেতু কম্পিউটারে এটা এডিট করে আমি হার্ড ডিস্কে রেখে দিলাম। এরপরে সব সিকোয়েন্স যখন হয়ে গেল তখন আবার পরপর সাজাই ফেললাম, সাজাই সেটা আউটপুট দিয়ে দিলাম। তো এই জন্য এটা যখন যেখানে ইচ্ছা সেটা করা যায়। আবার এডিট হয়ে গেছে, মাঝখানে আমি একটা জিনিস বসাবো, সেটা বসানো যায়। আবার কোনোটা কেটে ফেলে দিব, সেটা করা যায়। এই আমার যা ইচ্ছা তাই করতে পারি, যার জন্য এটা নন লিনিয়ার। এরপরে হচ্ছে এই যে সিম্পল কাটিং টাটিং এগুলো আছে, এগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না, কেননা কি হয়ে যাবে। এই যে এটা বেসপোক এডিটিং, এ ধরনের কিছু এডিটিং আছে যেগুলা ভিডিও স্টিল জুমিং এসব নিয়ে কাজ করতে হয়। এবং প্রত্যেকটা জায়গায় কত যে কাজ আছে, একটু নেটে সার্চ দিলে আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ কাজ এগুলোর উপর আছে। এবং ওয়ার্ল্ডে বিভিন্ন এডিটর আছে বা অনলাইনে বিভিন্ন এডিটর আছে যারা শুধু একটা কাজ নিয়ে থাকে, এত কোনো কাজ না। যেমন ইনসার্ট এডিটিং মনে হয় সামনে বলছিলাম না, সিম্পল ইনসার্ট মনে হয় পরে আছে। ইনসার্ট এডিটিং শুধু মানে একজন হয়তো একটা বক্তৃতা দিল, সেই বক্তৃতার রিলেটেড আমি শর্টগুলা সেখানে বিভিন্ন ইনসার্টগুলা দিব। এই যে ইনসার্টগুলা দিব এইটাই একটা কাজ, হয়তো তার হাজার হাজার কাজ আছে, তার শত শত কাজ আছে। এরপরে ধরেন অনলাইন এডিটিং। অনলাইন এডিটিংটা আমি এডিট করছি এমন একটা ছবি দিছি আর কি। তো এটা আমাদের সম্ভবত কনভোকেশন, অর্থাৎ অনলাইন এডিটিংটা হচ্ছে যখন ভিডিও শুট হচ্ছে তখনই সেটা এডিট হয়ে যাচ্ছে। আপনারা শুনছেন কিনা, শুটিং যখন হবে তখনই এটা এডিটিং হয়ে যাবে। অর্থাৎ কি বলা যায়, এটা মাল্টি ক্যামে যখন শুটিং হয়, অর্থাৎ স্টুডিওর ভিতরে হোক আর বাইরে হোক, অনেকগুলো ক্যামেরা নিয়ে যখন শুটিং হয় তখন এবং সেটা যখন লাইভ হয় বা একসাথে এডিট করে ফেলি তখন এইটা লাগে। কেন আমার 10টা ক্যামেরায় শুটিং হলো, আমরা যে এখানে 10টা 12টা ক্যামেরা নিয়ে আমরা কাজ করি, যে এখানে মনিটরগুলো দেখছেন অনেকগুলো, এখানে 10টা 12টা 8টা ক্যামেরা থাকে এইভাবে। তো সবগুলা অবশ্য প্যানেলের সাথে নাও থাকতে পারে, কিছু ক্যামেরা থাকে বিভিন্ন জায়গাতে ইন্ডিভিজুয়াল কাজ করে। তো প্যানেলের সাথে যে ক্যামেরাগুলো থাকে সেই ক্যামেরাগুলো আমরা অনলাইন এডিটটা সঙ্গে সঙ্গে এডিট হয়ে যায়। শুধু এডিট হয় না, সেটা আবার ওইটা লাইভও চলে যায়। যেমন ধরেন টক শো, সেম এইখানে টক শো যেমন হচ্ছে, টক শোতে একটা ফ্লোরের ভিতরে 4টে 5টা ক্যামেরা থাকে। এবং 4টে 5টা ক্যামেরার ভিতরে আমরা তো 4টে 5টা ক্যামেরাতে যা যা নিচ্ছে তা তো দেখছি না। কোনো ক্যামেরাতে ক্লোজ নিচ্ছে, কোনোটায় হয়তো লং নিচ্ছে, কোনোটা হয়তো বক্তাকে ধরে রাখছে, কোনোটা হয়তো প্রেজেন্টারকে ধরে রাখছে। এইভাবে এক একটা ক্যামেরায় এক এক ধরনের কাজ থাকে। তো এই ক্যামেরাগুলো সব এই যে এইখানে যে প্যানেলটা দেখা যাচ্ছে যে লাল বাটন টাটন আছে, এটা হলো এডিটিং, এটা হলো ভিডিও সুইচার বলে বা মিক্সচার বলে। বাপাশে যেটা দেখা যাচ্ছে আমার, এটা হলো আমাদেরই বাপাশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এটা হলো অডিও কনসোল। এখান থেকে আমাদের যে মাইক সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম আছে, সেই সাউন্ড সিস্টেম থেকে এই প্যানেলে এবং সাউন্ড সিস্টেম থেকে একাধিক 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 সাউন্ড এখানে আসছে, এসে এই প্যানেলের মাধ্যমে এক হয়ে আবার এই ভিডিও এডিটিং এর সাথে মিলে ওইটা কিন্তু আউটপুট দিচ্ছে এবং সেটা সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যাচ্ছে। এটা আমাদের যে ক্যাম্পাস টিভি আছে, ক্যাম্পাস টিভিতে আমাদের লাইভ স্ট্রিমিং হয়, অর্থাৎ লাইভ হয়ে যাচ্ছে। তো এটা আমি মানে যে যখন কথা বলছে বা যার যখন দেখানো দরকার তখন প্রত্যেকটা বাটনের সাথে এক একটা ক্যামেরা থাকে এবং ক্যামেরার একটা নাম্বার থাকে, যে এইটা হলো 3 নাম্বার ক্যামেরা, 4 নাম্বার ক্যামেরা, 5 নাম্বার ক্যামেরা, 2 নম্বর ক্যামেরা, 1 নম্বর ক্যামেরা। এই যে আমি বাঁ হাত দিয়ে রাখছি, এই বাঁ হাত কিন্তু এই যে চারটা বাটন, চারটা আঙুল আমার 4টা ক্যামেরার উপরে আছে। আমি এখানে দেখছি, দেখে যেটা প্রয়োজন হচ্ছে সেটাই কিন্তু আমি ক্লিক করছি, সেটাই কিন্তু যাচ্ছে এবং এটা রেকর্ড যেমন হয়ে যাচ্ছে, এটা আবার লাইভও হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একাধারে যেমন এটা অনলাইন এডিটিং, তেমনি আবার এটা লাইভ এডিটিং যেটা বলতেছি সেটা লাইভ। এইটা আবার এটাকে যেটাকে বলতেছি যে লিনিয়ার এডিটিং, এটাও লিনিয়ার এডিটিং, কেন এটা লাইভ চলতেছে। এখানে তো আর আমি আগে পরে এই ধরনের কোনো কিছু করতে পারবো না। তো
তো ফলে এটা কিন্তু এটা একাধারে অনলাইন এডিটিং, একাধারে এটা লাইভ এডিটিং, একাধারে এটা আমাদের কি বলে লিনিয়ার এডিটিং। লিনিয়ার এডিটিং মানে এটা কোনো আগ পিছনে কোনো মানে এটা ধারাবাহিকই আমাকে যেতে হবে, প্রোগ্রাম শুরু হলে এটা শুরু করতে হবে, শেষ হলে এটা শেষ করতে হবে। আমাদের অফলাইনের মতো আমরা কিন্তু ইসে করতে পারি না, কি বলে যে লিনিয়ারের মতো কিন্তু আমরা ইচ্ছে মতো করতে পারি না, যেহেতু এটা লাইভ চলে। যেমন টক শোটা লাইভ হয় যখন, তখন কিন্তু আগে পরে তো আর কিছু করা যায় না। তো এই এডিটিং সিস্টেমটার নাম হলো অনলাইন এডিটিং বা লাইভ এডিটিং যদি বলা হয়, লাইভ এডিটিং এটা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মাল্টি ক্যামেরা, অর্থাৎ অনেকগুলো ক্যামেরা যদি লাইভ করতে হয় তাহলে অনলাইন এডিটিং সিস্টেমটা লাগবেই, এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবেই না। আবার অনলাইন এডিটিং মানেই কিন্তু লাইভ না, অনেকে মনে করেন এটা লাইভের জন্যই লাগে, বিষয়টা এমন না। যেমন তৃতীয় মাত্রা অনুষ্ঠান, এটা কিন্তু লাইভ হয় না, এটা অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে রেকর্ড হয়, এবং এটা এই ধরনের অনলাইন প্যানেলে যেহেতু অনেকগুলো ক্যামেরা থাকে, এটা এডিট হয় অনলাইন প্যানেলে এডিট হয়ে এটা একটা মেমোরিতে সেটা রেকর্ড করা থাকে। এটা জাস্ট টাইমে যদি এটা কারেকশন পরে কিছু করতে হয় করলো, না করতে হলে এটা কিন্তু রেকর্ডেড প্রোগ্রাম চালানো হয়। যেমন তৃতীয় মাত্রাটা এটা রেকর্ডেড প্রোগ্রাম, অনেকে মনে করে লাইভ প্রোগ্রাম, এটা কিন্তু না। তো এই অর্থাৎ মাল্টি ক্যামে যদি আমি সঙ্গে সঙ্গে এডিট করতে চাই তাহলে আমার এইটা লাগবে, এই অনলাইন এডিটিং সিস্টেমটা আমাকে লাগবে আর কি। এরপরে হচ্ছে আমাদের ইনসার্ট এডিটিং। ইনসার্ট এডিটিং যেটা বলছিলাম, ইনসার্ট এডিটিংটা হচ্ছে এই যে আমি এই যে দেখছেন এখানে একটা লাইন, একটা অডিও আছে, অর্থাৎ আমি একজনের বক্তৃতা নিয়েছি ধরুন, বক্তৃতা নেওয়ার পরে আমি সেই বক্তৃতার যতটুকু কাট করে রাখা দরকার, ওনার বক্তৃতার যতটুকু আমি রাখবো না, বা অন্যান্য যে ডিস্টার্ব আছে সেগুলো ফেলে দেওয়ার পরে এই বক্তৃতার সাথে আমি আবার কিছু জিনিস লাগাবো, যে জিনিসটা হচ্ছে যে ওই রিলেটেড, উনি যেই কথা বলতেছে সেই রিলেটেড। উনি হয়তো বলছে যে 1971 আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীনতা যুদ্ধের একটা শর্ট দিলাম। এই ধরনের যে এডিটিংটা সেটা ইনসার্ট এডিটিং। হ্যাঁ, তো অ্যাসেম্বলি হচ্ছে ওই যে ধরেন এই যে আমি যেটা বলি যে আগেরটা পরে, পরেরটা আগে, এইটাও এক ধরনের অ্যাসেম্বলি। মানে আমি এডিট করে করে রাখছি, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গা আছে, ওটাকে আমি আমার স্ক্রিপ্ট অনুযায়ী সাজানো, এটাও এডিটিং। এ ধরনের প্রচুর ইন্ডাস্ট্রিতে প্রচুর এই ধরনের কাজ আছে। হ্যাঁ, তো তারপরে এইটা হচ্ছে এই যে আমাদের লাইভ এডিটিং, এইটা কি বলে লাইভ এডিটিং যেটা বলতেছিলাম, লাইভ এডিটিং, এটাই কিন্তু লাইভ এডিটিং, যার জন্য ওই ছবিটা আমি আবার দিয়ে রাখছি, এটা লাইভ এডিটিং। এরপরে হচ্ছে আমাদের লাইভ এডিটিং এটা গেল। এরপরে টাইপ অফ ভিডিও প্রোডাকশন, মানে আমাদের তো মূলত যেটা বলছিলাম আমি, লিনিয়ার, নন লিনিয়ার, অফলাইন, অনলাইন, এই 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 চারটা হলো তো মূল মানে ভিডিও এডিটিং সিস্টেম আর কি। লিনিয়ার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে করতে হয়, এটাকে আগে পরে আমরা যেতে পারি না। নন লিনিয়ার হলো এই যে ডিজিটাল যে এডিটিং সিস্টেম, এই সিস্টেম এটা আগে পরে আমরা যেতে পারি। আর অনলাইন এডিটিং মানে হচ্ছে যখন ভিডিও শুট হচ্ছে তখনই সেটা এডিটিং হয়ে যাচ্ছে, এটা অনলাইন রেকর্ডিং, এটা লাইভ এডিটিং, এটা আবার লিনিয়ার এডিটিংও। আর অফলাইন এডিটিং মানে হচ্ছে এই যে আমরা যেভাবে করি এখন, যে শুটিং করবো এখন, এটা শিখে যে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে যে এডিটটা করবো সেটা হলো অফলাইন এডিটিং। অর্থাৎ শুটিং হওয়ার পরে আমরা এসে যে এডিটিংটা করি সেটা হলো অফলাইন এডিটিং। এটা লিনিয়ার, নন লিনিয়ার যেভাবেই হোক না কেন, এটা অফলাইন এডিটিং। হ্যাঁ, আমাদের যাচ্ছে তো না। এরপরে হচ্ছে ভিডিও, কত ধরনের ভিডিও আমরা বানাই। হ্যাঁ, আমাদের কর্পোরেট ভিডিও বানাই, অ্যানিমেটেড ভিডিও বানাই, এক্সপ্লেনার ভিডিও বানাই, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন বানাই, লাইভ ভিডিও করি, তারপরে প্রেজেন্টার ভিডিও করি, তারপরে প্রমোশনাল ভিডিও করি, ডকুমেন্টারি ফিল্ম করি। প্রত্যেকটার ভিতরে আবার কিন্তু আছে, যেমন ডকুমেন্টারি ফিল্মের আবার 4-5টা ধারা আছে। এন্টারটেনমেন্ট ভিডিও করি, এডুকেশনাল ভিডিও তৈরি করি, এই যে বিভিন্ন, এবং এক একটা জায়গায় এত পরিমাণ কাজ আছে বাংলাদেশে, এটা কল্পনা করতে পারবো না। এক একটা কর্পোরেট ডকুমেন্টারি মানে কি, এক একটা কোম্পানি, যেমন বসুন্ধরা একটা ডকুমেন্টারি করতে গেলে হয়তো তারা 30-40-50 লাখ টাকা খরচ করে একটা কর্পোরেট ডকুমেন্টারি বানানোর জন্য। হ্যাঁ, একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে কর্পোরেট ডকুমেন্টারিগুলো কেমন হয়। অর্থাৎ আমাদের যেমন ইউনিভার্সিটির মেন ডকুমেন্টারিটাই কিন্তু আমাদের কর্পোরেট ডকুমেন্টারি। হ্যাঁ, এটার মানে ওই ডকুমেন্টারিতে ওই কোম্পানি সম্পর্কে টোটাল জিনিস জানা যাবে। এটা বলা যায় যে একটা ডিজিটাল ব্রোশিওর আর কি। তো অ্যানিমেটেড ভিডিও তো বুঝেন, এক্সপ্লেইনার ভিডিও, একটা জিনিসকে বোঝানোর জন্য, এক্সপ্লেইন করার জন্য। প্রোডাক্ট ভিডিও, এটা তো প্রোডাক্ট ভিডিও নিয়ে তো আর কোনো জানেনি। লাইভ ভিডিও আপনারা জানেন। প্রেজেন্টার ভিডিও, যেটা প্রেজেন্টার যে বিভিন্ন প্রেজেন্ট করে, যে প্রেজেন্টার ভিডিও। তারপর প্রমোশনাল ভিডিও,
ডকুমেন্টারি ফিল্ম, তারপর এন্টারটেনমেন্ট ভিডিও, এডুকেশনাল ভিডিও। এডুকেশনের এই জায়গাটা এসে আমরা কল্পনাও করতে পারিনি। আমরা যখন কাজ শুরু করছি বা কিছুদিন আগেও, বা আমি এই যে এডুকেশনাল প্রতিষ্ঠানের সাথে আসার আগে, মানে এখন সবচেয়ে বড় জায়গা হলো এডুকেশনাল এই জায়গাটা, এডুকেশনের জায়গাটা। এডুকেশনটা টোটালি ভিজুয়াল হচ্ছে, এবং এখানে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালো নাই, আমি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কথা বলছি, যে এমন নাই যেখানে যেখানে মানে প্রচুর পরিমাণে এই ভিডিও এডিটিং এর বা ভিডিও মেকিং এর লোকজন কাজ করে না, এবং যদি কাজ নাও করে তাহলেও এটা 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 তারা হয়তো হায়ার করে বা আরো কোনো কোনো প্রতিষ্ঠান থেকে বানায় নেয়। আমার মনে হয় আমি একটু ফোনটা একটু কথা বলতে হবে, যে যদি জরুরি ফোন হয় এই কারণে। হ্যালো 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 আসসালাম। কে আমার ফোন ফোন তো আসলো। আচ্ছা, যাই হোক, সরি। তো না, এগুলো আছে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। কথা বলবো যে কোথায় কোথায় আমাদের আসলে কাজ করার ক্ষেত্র আছে। এগুলো হলো ভিডিওর স্টাইলগুলা, কত ধরনের ভিডিও আছে সেই ভিডিও স্টাইলগুলো। কেরিয়ার নিয়ে আমরা যদি একটু কথা বলতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টেলিভিশন হলো আমাদের সবচেয়ে বড় কেরিয়ার আমরা মনে করি, কিন্তু এটা এই সময় এসে, এক সময় ছিল যে টেলিভিশনটাই ভিডিও এডিটারদের জন্য সবচেয়ে বড় জায়গা, কিন্তু অ্যাকচুয়ালি এখন এই সময় এসে টেলিভিশনের জায়গাটা আমার কাছে পার্সোনালি খুবই ছোট জায়গা মনে হয় টেলিভিশন। কেননা আমাদের কাছে এখন যে পরিমাণ ভিডিও এডিটর মানুষ চাচ্ছে, তো বা আমাদের বিভিন্ন আমাদের কাছ থেকে যারা শিখছে তারা বিভিন্ন জায়গায় যে কাজ করছে ভিডিও এডিটিং এর, সবচেয়ে বেশি পয়সা পাওয়া এবং যে জায়গাগুলো, সেই জায়গা কিন্তু এখন আর টেলিভিশন চ্যানেলগুলো নাই, বরঞ্চ টেলিভিশন হচ্ছে অনেক পত্রিকাওয়ালারা বেশি দিচ্ছে টাকা, এমন ব্যাপারও হয়ে গেছে, হচ্ছে আর কি। এবং আমি এমনও জানি কিছু অখ্যাত অনলাইন পত্রিকা আছে, তারাও 10 জন 12 জন করে ভিডিও এডিটর দিচ্ছে, এবং খুবই একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা অনলাইন থেকে ইনকাম করতেছে আর কি। হ্যাঁ, তো এই অবস্থা, মানে এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, কোয়ালিটি জিনিস যার আছে সেটাই মানুষ দেখবে। তো আমি একটা হিসাব দেই যে টেলিভিশনগুলোতে যারা টেলিভিশনে চাকরি করার মানে ইচ্ছা আছে, তাদের হতাশ হয়ে লাভ নেই। এখানে একটা জায়গা ঠিকই আছে, কিন্তু এর চেয়েও বড় জায়গা তৈরি হয়েছে। বড় জায়গা তৈরি হয়তো বলতে যে আমার সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু টেলিভিশন হচ্ছে কি, আমি ধরেন ম্যাক্সিমাম আমাদের দেশে 30টা টেলিভিশন, অনেক আছে কিন্তু মূলত 30টাই টেলিভিশন ধরলাম। কিন্তু অ্যাকচুয়ালি যে খুবই খুবই কি বলা যায়, খুবই স্মার্টলি চলছে, স্মার্টলি বেতন দিচ্ছে, স্মার্টলি ভালো প্রোগ্রাম করছে, এই ধরনের টেলিভিশন তো 10টা 12টা বা 15টার বেশি না। আমি 20টাই ধরলাম বা 30টা ধরলাম। এখন 30টা যদি একটা ইসে কত 12-14 জন করে ভিডিও এডিটর লাগে, 12-14 জন করে ভিডিও এডিটর যদি লাগে, এই ধরনের আমি ধরলাম যে সেখানে কিছু শিফটিং এর ব্যাপার আছে, সেখানে আমরা 30-35 জন বা 30 জনই সেখানে 3 × 36 30 জনই ধরলাম আমাদের এডিটর লাগে। 3 শিফটে ম্যাক্সিমাম টেলিভিশনে 3 শিফটে কাজ হয় না, 2 শিফটেই কাজ হয়। তো 12 জন হলে 24 জন। তো তারপর আবার ছুটিতে থাকে, এত থাকে না আসলে, মূলত 24 জন থাকে না। তো তারপরেও আমি ধরলাম যে এখানে 30, এক একটা টেলিভিশনে 30 জন করে। তো 30-30-এ আমার 900 লোকই। তো এই 900 লোকের জন্য এই যে হাজার হাজার লোক এই যে ভিডিও এডিটিং শিখছে, এই 900 লোকের মাত্র চাকরি এখানেতে। এটা একদম আসলে একটা ছোট মার্কেট, একদমই ছোট মার্কেট। এখানে যদি 5 লাখ লোক কাজ করতো তাইলে বুঝতাম যে এখানে একটা বড় একটা জায়গা আছে। তো এই জন্য একদমই এইখানে যারা কি বলে টেলিভিশনে কাজ না করলে আমারই হবে না, টেলিভিশনে কাজ না করলে আমার একদমই, মানে আমি এডিটর হইতে পারবো না, বিষয়টা এমন না। টেলিভিশন না, অন্য আরো জায়গা আছে। বিশেষ করে আরেকটা জায়গা আছে দেখতে, সেটা হলো যে এই টেলিভিশনগুলার যে ইগুলো আছে, ইউটিউবগুলো আছে, এই চ্যানেলগুলার যে অনলাইন আছে, এখন কিন্তু প্রত্যেকটা, যেমন এনটিভি ডিজিটাল বলা হচ্ছে, অর্থাৎ টেলিভিশনের যেই একটা আবার অনলাইন থাকে, এই অনলাইনগুলোতেও কিন্তু এখন মূল টেলিভিশনে যত লোক কাজ করে তার মানে এডিটর, এই ধরনের টেকনিক্যাল লোক কাজ করে, তার চেয়ে বেশি এখন কাজ করে দেখা যাচ্ছে এদের সেই ইউটিউবগুলোতে, এদের ফেসবুকগুলোতে, এদের অনলাইনগুলোতে। তো এই এই একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন পডকাস্ট, যে অর্থাৎ রেডিও এবং পডকাস্ট। এখন পডকাস্ট মানে কিন্তু অ্যাকচুয়ালি অডিও। আমরা যেটা পডকাস্ট মানে ভিডিও টিডিও দেখি, আমাদের মাথায়
একদম একটা ধারণাই এসে গেছে যে পডকাস্ট মানেই হচ্ছে ভিডিও টক শো টাইপের, অনলাইনের জন্য টক শো, এই ধরনের ব্যাখ্যা করে লাভ নাই। এটা অ্যাকচুয়ালি পডকাস্ট মানে অডিও, হ্যাঁ, এবং সেই অডিও যেই অডিওটা পরে শোনা যাবে, পরে আমি ইচ্ছে মতো শুনতে পারি, সেই ধরনের। এটা আসলে ইন্টারনেট আসার আগেই পডকাস্টে আসার পরে এই পডকাস্টের জন্ম হচ্ছে। আপনি অ্যাডাবের পডকাস্ট আছে, ইউটিউবের পডকাস্ট আছে, ফেসবুকের পডকাস্ট আছে। মানে আমি একদমই আমাদের নন যেই পডকাস্ট প্ল্যাটফর্ম গুলা বলছি সেগুলা, এছাড়া আরো কিছু আছে, এগুলাতে আমরা খুব ফেমাস ফেমাস কিছু পডকাস্ট জায়গা আছে, সেই জায়গাগুলোর কথা বলছি না। এইখানেও একটা প্রচুর পরিমাণ, কেননা পডকাস্ট এখন একটা ইনকামের, একটা অনলাইন ইনকামের একটা বড় জায়গা। এখানেও কিন্তু এখন প্রচুর ভিডিও এডিটর কিন্তু লাগছে আর কি, হ্যাঁ। এবং এসব কাজগুলো নিজেও করা যায়। এসব কাজগুলো এখন একটা পডকাস্ট স্টুডিও করা এত কঠিন ব্যাপার না। পডকাস্ট স্টুডিওর উপরে অলরেডি আমার একটা প্রজেক্ট তৈরি করা আছে, কেমন খরচ হতে পারে, কি কি লাগতে পারে, এটার উপরে অলরেডি করা আছে, এবং আমি একটা স্টুডিও করছিও। এরপরে হচ্ছে পত্রিকাগুলো এখন একটা খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। মানে আমি যদি প্রথম আলোর কথা বলি, প্রথম আলোতে যে পরিমাণ লোক কাজ করে, একটা টেলিভিশনের চেয়েও বেশি লোক কাজ করে এখানে। তো এই ধরনের ওরা যেমন অনলাইনে বা ডিজিটে বলে কি, ওরা ওরা এখন বলে যে ডিজিটালে আছি, আমরা হলো ডিজিটালে আছি। তুমি কিসে আছো? তো আমি প্রথম আলো ডিজিটালে আছি, বা অমুক পত্রিকার ডিজিটাল আছে। ডিজিটাল মানে হচ্ছে যে অনলাইন যে সেকশনটা, এখানে এত করে ভিডিওর উপরেই টিকে আছে এরা একদম। সবচেয়ে একটা মজার বিষয় দেখবেন যে এখন একজন মন্ত্রী যদি কোনো সাংবাদিক সম্মেলন করতেছেন, তো সেখানে যে দেখবেন যে যেই মাইক্রোফোন গুলা বা বুম গুলা সেখানে ধরে রাখছে, তা কোনোটা দেখবেন ইত্তেফাক, কোনোটা কালের কণ্ঠ, কোনোটা প্রথম আলোতে এইভাবে যায় না, বাট ইত্তেফাক কোনোটা কালের কণ্ঠ, কোনো এই এক এক পত্রিকা দেখবেন যে কোনোটা যায় যায় দিন লেখা আছে। সব পত্রিকাওয়ালারা বুম নিয়ে দিয়ে ধরছে। অর্থাৎ বিপ্লবটা কিভাবে হয়েছে, এই যতগুলা বুম, এই এক একটা বুমের পিছনে কিন্তু ততগুলা ভিডিও এডিটর লাগবে, বা তার চেয়ে বেশি লাগবে, বা দ্বিগুণ দ্বিগুণ লাগবে, হ্যাঁ। এরপরে আছে যে আমাদের একটা বড় মার্কেট আছে, সেটা হলো যে আমাদের ফ্রিল্যান্সিং যে মার্কেটটা, যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, হ্যাঁ। এই ধরনের বাংলাদেশেও আছে, বাংলাদেশেও এখন অলরেডি হয়ে গেছে। শুনলাম যে পেমেন্ট নাকি ঠিক মতো দিচ্ছে না, কিন্তু বাংলাদেশেও এখন হচ্ছে। আমি নাম বলতে চাচ্ছি না, কেননা যেহেতু বদনাম করতেছি। তো এই ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতেও আমাদের একটা ব্যাপক কাজ আছে। এখন এইখানে একটা বড় ফাঁকি আছে। ফাঁকিটা হচ্ছে যে আমরা ইউটিউব খুললে বা সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখবো যে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে, ফ্রিল্যান্সিং কি শেখানো হচ্ছে, আপওয়ার্কে কিভাবে বা ফাইবারে কিভাবে করা হবে, কি বলে অ্যাকাউন্ট করা হবে, সেটা কিভাবে কাজ পাওয়া যাবে, কিভাবে এই হাবি জাবি দিয়ে দেখা যাচ্ছে তিন মাসে একটা ক্লাস করে একটা বড় অঙ্কের টাকা নিয়ে নিচ্ছে। এই লোকটা যখন কাজ করতে যাচ্ছে তখন কি কাজ করবে, এটাই সে কাজটাই পারে না। না ওয়েব ডিজাইন জানে, না ভিডিও এডিটিং জানে, না সে ডিজাইন জানে, কোনোটাই জানে না, অথচ সে এই কি বলে ফ্রিল্যান্সিং শিখে বসে আছে। তো আমার কথা যে এটাই, ফ্রিল্যান্সিং আসলে অ্যাকচুয়ালি শেখার জিনিসটা প্র্যাকটিসের বিষয়। আর প্রত্যেকটা মার্কেট প্লেসের সাথেই তাদের দেয়া আছে যে কিভাবে তাদের খুলতে হবে, বা ইউটিউবে গেলেই প্রত্যেকটা উপরে এটা ফ্রি ভিডিও পাওয়া যায়। এবং সিরিয়াসলি কি বলে যেই মানে ফেমাস যেই কটা আছে, যেমন এই যে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এগুলার এমন কিছু নাই যে এর কোনো ভিডিও পাওয়া যায় না, এবং ওদের সাইটে গেলেও অনেক টিউটোরিয়াল ওদের দেওয়া আছে। তো এইগুলা শেখার জন্য ওরা ওদের সাথেই শেখার ম্যাটেরিয়ালস কিন্তু ওরা দিয়ে রাখছে। কিন্তু আমি যেই কাজটা করব, সেই কাজের যোগ্যতা তো আমার থাকতে হবে, হ্যাঁ। আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, এটা একটা ভালো জায়গা, খুবই ভালো জায়গা। এখন ফাইবারে তো যেমন আগে $5 ছিল, এখন $5 না, এখন খুবই বড় বড় ফাইবারে কাজ হচ্ছে, এবং ফাইবারে কাজ পাওয়া খুব সহজ, হ্যাঁ। তো এখানে এখানে করতে পারেন অনেক কিছু। সাইটগুলো আছে, যেই সাইটে আপনি যদি ভিডিও বানায় আপনি ওখানে রেখে দেন, আপনার ভিডিও বিক্রি হলে আপনি টাকা পাবেন। টাকা পাবেন মানে কি, বিক্রি হলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও যদি বিক্রি হয়, ওরা 30% পাইলে আপনি 70% পাবেন। বিষয়টা এমন, আপনি এক জায়গায় যাচ্ছেন, যে কোনো একটা সাবজেক্টের উপরে ভিডিও বানাবেন, হ্যাঁ, হয়তো নেচারের উপর আপনি বানাচ্ছেন, নদীর উপরে তৈরি করছেন, এই ধরনের এই ফুটেজগুলো বিক্রি হয়। তো ভিডিও এডিটিংয়ে এ ধরনের কিছু কাজও আছে। যদি এ ধরনের কোনো, আমি যেই কাজগুলো বলছি, কারো যদি ইন্টারেস্ট থাকে তারা আমার সাথে যোগাযোগ করলেন, আমি 1-to-1 সার্ভিস দিব, তাতে সেই জায়গাগুলো দেখাই দিব, কোথা থেকে কিভাবে ইনকাম করতে হয় এগুলো আমি দেখাই দিব। এবং এগুলা মাস্টার রেখে শিখতে হবে না, এগুলা ইউটিউব দেখে বা ওদের ওই সাইট থেকেই শেখা যাবে, হ্যাঁ। তারপর আমাদের যে ডিজিটাল এজেন্সিগুলো আছে, ডিজিটাল এজেন্সি অর্থাৎ ডিজিটাল অ্যাড ফার্ম আমরা যেইগুলা বলি, আমার জানা মতে 2 জন থেকে 20 জন পর্যন্ত ভিডিও এডিটর এইখানে আছে অলরেডি, খুব বড় ধরনের, মানে 3টার একটা, বাংলাদেশের 3টা বড় এজেন্সির একটা
আমার কাছে বলছে এই সপ্তাহতেই আমার কাছে বলছে যে আমার 2-3 জন সিনেমাটোগ্রাফার লাগবে আর ভিডিও এডিটর যে কজন পাঠাতে পারবে, এইভাবে বলছে যে আমার 2-3 জন সিনেমাটোগ্রাফার লাগবে। তো ওদের বড় কাজ আছে, আর ভিডিও এডিটর যে কয়জন পাঠাতে পারেন আমাকে এইভাবে বলছে। তো আমি না, আমার হাতে নাই, আমি তো একজন চাকরি দেওয়ার জন্য আমি পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তো এই একটা জায়গা আছে। তারপর হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম, তো ওয়ার্ক ফ্রম হোম আর কি একই জিনিস। আর ওয়ার্ক ফ্রম হোমের আরেকটা জায়গা আছে, আমি বলি সেটা অনেক জায়গা আছে, কিছু কাজ আছে তৈরি করতে হয়। ওয়ার্ক ফ্রম হোম এটা তৈরি করতে হয়, কাজ তৈরি করতে হয়। আমি একটা নমুনা দেখি, আমি একটা চ্যালেঞ্জ দিই। আপনার চ্যালেঞ্জ দেওয়া তো ঠিক না, এখন তো সবাই চ্যালেঞ্জ দেয় যে এত চ্যালেঞ্জ। আমি আজকে একটা চ্যালেঞ্জ দিই, দেখেন, মানে ওয়ার্ক ফ্রম হোমের একটা চ্যালেঞ্জ দিই। ধরেন আপনারা তো ভিডিও রিজিউমের শুনছেন, নাম শুনছেন, ভিডিও রিজিউম। এটা প্রথম বাংলাদেশেই বলা যায় যে আমি ইউনিভার্সিটিতে আমি তৈরি করছিলাম। কত সালে? আজ থেকে 7-8 বছর সালে। তখন আমার লাইভ ছিল না, তখন সরি ইউটিউবে যাই, একটা জিনিস দেখাই। প্রথমে করছিলাম, তারপরে এটা দেখি চ্যানেলে পর্যন্ত এখন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন জায়গায় ভিডিও রিজিউম শেখানো হচ্ছে। এবং এটা কিন্তু এর এর প্রথম যেটা সেটা আমি করছিলাম বাংলাদেশে আমি প্রথম করছিলাম। এর আগে আমি অন্তত কোথাও পাই নাই। কিন্তু এটা আমার ইনোভেশন বলা যাবে না, এই কারণে বলা যাবে না, এটা তো আমি ইউটিউবে দেখছি, দেখার পরেই আমি এটা যখন আমি তৈরি করছি এবং ইউনিভার্সিটিতে গেছি তখন এটা লুফে নিছে। এখন এটা অনেকেই এটার উপর আমাদের কাজ করছে। এই কি বলে, সিভি না হলে এটা এখন আর ই করা যায় না, কি বলে, সিভি না হলে এখন আর ভিডিও সিভি না হলে এখন আমাদের ল্যাপটপও নেওয়া যায় না, অর্থাৎ সবার বাধ্যতামূলক। এবং এখন চাকরির জন্য ভিডিও সিভিটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে ভিডিও সিভি থাকলে তার চাকরিটা ত্বরান্বিত হচ্ছে। আর বিশেষ করে এই ধরনের টেকনিক্যাল কাজ যারা জানে তাদের ভিডিওতে যে আমি এই কাজগুলো পারি, তারপরে ভিডিওতে যে পোর্টফোলিও, এইগুলা চাকরির জন্য যে এখন কি মহৌষধ এটা কল্পনা করা যাবে না। এ দেখেন, ভিডিও রিজিউমি, আমি কিন্তু কোনো চ্যানেল কোথাও কোনো সাইন দেই নাই, শুধু ভিডিও রিজিউমি লিখছি। তারপরে দেখেন, হ্যাঁ, বা আমি এটা তো সার্চও দেই না। এই যে এই ভিডিওটা আমি তৈরি করছিলাম এমপ্লয়িবিলিটিতে দিছে 6 বছর আগে, অর্থাৎ এইটা ভিডিও আমাদের কি বলে ডেপুটি ইউনিভার্সিটির পেজ থেকে এটা 10 মিলিয়ন ভিউ আছে। ওইখানে আবার আমাদের কি বলে চ্যানেলটা একটু হওয়ার কারণে হ্যাক হয়েছিল, হ্যাক হওয়ার কারণে কিছু ভিডিও প্রাইভেট করা আছে। তো এই ভিডিওটা প্রাইভেট করা আছে যার জন্য আসে নাই। এটা আরেকটা যে এমপ্লয়িবিলিটি 360, এটা আরেকটা চ্যানেল আছে, সেখানেও 6 বছর আগে দেয়া, 6 বছর আগে দেয়া, মানে এই যে দেখেন 6 বছর আগে দেয়া, 6 বছর, 6 ইয়ার এগো, অর্থাৎ আরো 2 বছর আগে করা। এই 8 বছর আগে আমার কোনো ক্যামেরা ছিল না, মানে ক্যামেরা ছিল টেপের ক্যামেরা, ফিতার ক্যামেরা যেটা বলছিলাম, ওই ফিতার ক্যামেরা, কোনো লাইট ছিল না, অন্ধকারে এটা করে। এবং এইটার ব্যাকগ্রাউন্ডে কোনো আমাদের যে ক্রোমা করা হয়, এটারে কি বলে, এটা গ্রিন স্ক্রিন টেকনোলজি যেটা, তো সেইটাও ছিল না। আমি এটাকে আফটার ইফেক্ট দিয়ে কেটে এইভাবে বসানো। হ্যাঁ, তো এটা করার পরে এটা উদ্বোধন হলো একটা সম্ভবত ফাউন্ডেশন ডেতে এটা উদ্বোধন করা হয়। এখন তো এটা বাধ্যতামূলক। হ্যাঁ, তো আমি যে চ্যালেঞ্জটা নিতে চাই সেটা হলো, আপনি যদি এখন একটা সুন্দর 2-3টা ভিডিও, এই দেখেন ভিডিও রিজিউমি কিভাবে বানাবেন, এটা কারা করছে? চ্যানেল 24 এটার উপরে প্রোগ্রাম করছে। এই ধরনের আমি দেখলাম সেদিন যে অনেকেই এখন বিভিন্ন জায়গা থেকে এই ভিডিও রিজিউমি শেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখেন, আমি জাস্ট ভিডিও বাংলাদেশের গুলাই দেখেন কিভাবে করবেন ভিডিও রিজিউমি। এই দেখেন এখন বাংলাদেশে শেখাচ্ছে। এটা কিন্তু আমি আমার জানা মতে আমি করার আগে এটা আর বাংলাদেশে কেউ করেনি, আমি প্রথম করছি। এটা আমার চ্যালেঞ্জটা হলো যে আপনি যদি ভিডিও এডিটিংটা পারেন, এই ধরনের আপনি আপনার পরিচিত 1-2 জনের ফ্রি বানান না, ফ্রি আপনি এই ধরনের ভিডিও রিজিউমি বানানোর পরে আপনি এটা বাসায় বসে এটা রিজিউমি 2-3টা রিজিউমির কাট সহ ভালো আপনি একটা বানান, একটা ভিডিও ক্লিপ বানান এবং এটাকে বুস্টিং করেন। বুস্টিং করার কিছু সিস্টেম আছে। বুস্টিং করলে আপনাকে হবে না যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, তাদের যারা ডিজিটাল মার্কেটিং করে তারা জানে। আপনি না পারলেও তাদেরকে দিয়ে করে নিন, না হলে আমার সাথে পরামর্শ করেন, করে আপনি এটা দিয়ে দেন যে আমি এই ধরনের ভিডিও রিজিউমি
করে দেই। এটার জন্য এই ধরনের স্যাম্পল দিলেন, এই ধরনের করলে এত টাকা, এই ধরনের করলে এত টাকা, এই ধরনের করলে এটা করলে 5,000 দিতে হবে, এটা করলে 10,000 দিতে হবে, এটা করলে 15,000 টাকা দিতে হবে। এটা আপনি দেখেন, দেখবেন কি পরিমাণ লোক আসে। এবং আপনি যদি পারফেক্টলি সুন্দর 2-3টা এই ধরনের সিভি করে আপনি ফেসবুকে এটার একটা বুস্টিং করবেন যে আমি এই কাজটা আমি করি, আপনার যদি ওই টাকা লস হয় আমি টাকা দিব। আপনি $100 বুস্ট করবেন, আমি $100 যদি না উঠে আমি টাকা ফেরত দিব। তবে দেওয়ার আগে আমাকে দেখাই নিবেন কোয়ালিটিটা কি। এটা আমার চ্যালেঞ্জ থাকবে। এই ধরনের কাজ তৈরি করতে হয়। মার্কেটে একটা কাজ আছে, আপনি সেই কাজটাই করবেন, বিষয়টা এমন না। আপনাকে কাজ তৈরি করতে হবে, মার্কেটে কাজ নিয়ে যেতে হবে। সময়টা এখন এমন, আগে ছিল মানুষের মৌলিক যে এই মানুষ এইগুলা ব্যবহার করা হতো, সেইটাই তৈরি হতো। আর এখন নতুন যে কোম্পানিগুলো আছে, ইনোভেটিভ কোম্পানিগুলো আছে, তারা সেটা করে না। মার্কেটে যেটা আসে তারা দেখে মানুষের একটা প্রয়োজন আমি নিজে তৈরি করব এবং মানুষকে এমনভাবে বোঝাবো যেটা খাইতেই হবে, এটা কোনো উপায় নেই। হ্যাঁ, এখন মানুষ ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খাওয়া শুরু করছে, খাবার স্যালাইন, একটা স্রেফ একটা খাবার স্যালাইন, এটা যেটা এই যে গোলায় খাচ্ছে, এই খাবার স্যালাইন এখন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হিসাবে মার্কেটে আসছে, সেটা আমরা খাচ্ছি এবং অনেক টাকা দিয়ে খাচ্ছি। হ্যাঁ, আধা লিটার 60 টাকা দিয়ে কিনে খাচ্ছি আমরা। তো এই অবস্থা চলছে। তো এই জন্য আমাদের এই ধরনের কাজ তৈরি করতে হয়। হ্যাঁ, এরপরে আমরা আসি, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটের যে কি পরিমাণ কাজ লাগে, ভিডিও ছাড়া কোনো কমার্শিয়াল কোনো ওয়েবসাইটই নাই ভিডিও ছাড়া। হ্যাঁ, ই কমার্স ডিজিটাল মার্কেটিং এ কি আপনি মনে করেন যে কি বলে আপনি ভিডিও ছাড়া সম্ভব? আমার একটা মার্কেট প্লেস, বাংলাদেশের একটা মার্কেট প্লেস, আমি নাম বলছি না, এটা এই ই কমার্সে যারা খুব বড় বড় যারা লিডার তাদেরকে নিয়ে ধানমন্ডিতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি ছিলাম। তো সেখানে একটা বড় ই কমার্স ইসের সে ডিরেক্টর, সিও ই কমার্স সাইটের, আমি বলেই দেব যে জাগো, সম্ভবত জাগো। তো সে আমাদের সিও ছিলেন। তো আমার সাথে পরিচয় হলো, আমার সাথে ওইভাবে পরিচয় হলো না। তো যখন শুনছি আমি জার্নালিজম, তখন বলছে যে দেখেন আসলে আমাদের তো জার্নালিজম, তো এখন তো আপনারা জার্নালিজমই পড়ান, কিন্তু আমাদের যেই ইটা রয়েছে, জার্নালিজম স্টুডেন্টরা তো ভিডিও বানানোর কথা, কন্টেন্ট তৈরি করার কথা, এই কন্টেন্টের অভাবে আমাদের শত শত প্রোডাক্ট পড়ে আছে যেগুলো আমরা মার্কেটে আনতে পারতেছি না। মার্কেটে দিলেই তো কিনবে না, আমার এটার উপরে তো একটা কন্টেন্ট তৈরি করতে হবে, তারপরেই তো আমি মার্কেটিং করতে পারবো। তো আপনারা দেখেন না, কিছু ছেলে মেয়ে দেখেন না, আমাদের দিতে পারেন কিনা, আমরা এইভাবে আমরা পয়সা দিব, আমরা তাহলে বাসায় কাজ করতে পারবো এইভাবে। তো এই জায়গাগুলা কিন্তু এখনো আমরা কারোর দিতে পারিনি, আসলে দিতে পারি মানে নাই। আমার কাছে আমাদের নিজেদের প্রতিষ্ঠান একটা লোক চাচ্ছে, আমাকে বলছে যে স্যার আমি 25,000 টাকা দিব, ভালো কাজ পারলে 25,000 টাকা দিব, লোক দেন। আমি এখনো দিতে পারিনি। হ্যাঁ, তারপরে ওরা এই দিছিল কি বলে বিজ্ঞাপন দিতে হয়েছে আর কি এটার জন্য। তারপরে রিসার্চ সেন্টারগুলো, এই যে রিসার্চ সেন্টারে যেটা হয়, যে রিসার্চ সেন্টার তো যারা রিসার্চের সাথে জড়িত আছেন জানেন যে স্যাম্পল কালেকশন করতে হয়, ডাটা কালেকশন করতে হয়, অ্যানালিসিস করতে হয়। তো ডাটার সাথে এখন যেটা কেস স্টাডি একটা ব্যাপার, কেস স্টাডিটা তো ডাটার সাথে কেস স্টাডি থাকে। এই কেস স্টাডিটা এখন ভিডিওতে হচ্ছে, ভিডিওতে কেস স্টাডি ম্যাক্সিমাম উল্লেখই থাকে যে এরকম এটা তুমি 100টা কেস স্টাডি করবে, সেই 100টা কেস স্টাডির ভিতর 10টা ভিডিও কেস স্টাডি থাকতে হবে। এইসব জায়গাগুলো এখন ভিডিও এডিটিং এর একটা বড় জায়গা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হলো পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং তো কি দরকার আছে এটা তো বুঝছেন আর কি। পার্সোনাল ব্র্যান্ডিং না হলে এখন কোনো কাজ করা যাবে না, পার্সোনাল ব্র্যান্ডিং যদি না থাকে। পার্সোনাল ব্র্যান্ডিং যেমন ধরেন আইমান সাদিক, এ যদি বলে যে এখন ধরেন এডুটেকের যে কোনো সিস্টেম নিয়ে কথা বলতে গেলে মানুষ তার কথাই বিশ্বাস করবে, তার কথাই শুনবে। হ্যাঁ, আমাদের মুনদেরিন যেমন ইসে হয়ে গেছে, কি বলে সে এখন বলা যায় যে সে নিজেই একজন একাডেমি, ইংলিশ স্পিকিং, ইংলিশ কি বলে স্টাডির বিষয় আর কি, ইংলিশ স্পিকিং রাইটিং যেটাই বলি না কেন। তো এই যে পার্সোনাল যে একজন ব্র্যান্ডিং, নিজেকে ব্র্যান্ডিং করতে পারছে, এই সময়টা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর সময়। আপনি যদি একটু সার্চ দেন, পার্সোনাল ব্র্যান্ডিং সবচেয়ে ভালো জায়গায় হচ্ছে এখন পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে। এই দেখেন ইউটিউবের তো পার্সোনাল ব্র্যান্ডিং রয়েছে। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে এখন সারা ওয়ার্ল্ডে যেভাবে হচ্ছে, যে আমি একটা জিনিস পারি, পারলে আমাকে নিবেন আমার যদি ব্র্যান্ডিং না থাকে। হ্যাঁ, আমার যদি মানুষ জানাশোনা না থাকে, এটার উপর আমি কাজ করতে পারি, এটার উপরে আমি দক্ষ, এটার উপর আমার কাজ আছে, এইগুলা নিয়ে কেউ যদি বলে, যেমন আমার ব্যাপারে যদি এখানে
কেউ সার্চ দেয়, আমি যতই পারি না কেন, আমি আমার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং যেহেতু করতে পারি নাই, আমার সার্চ দিলে আমার নাম আসবে না, যে ভিডিও এডিটিং বা ভিডিও মেকিং এর ভিডিও আসবে না এইভাবে। আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারিনি। আমি যদি আমার আমার কাজগুলা নিয়ে, আমার সবগুলা নিয়ে এই ধরনের ইউটিউব টিউবের সব জায়গায় অনলাইনে শত থাকতাম, আমি ভিডিও তৈরি করতাম, তাহলে কিন্তু ঠিকই আসতো এবং আমার পার্সোনাল ব্র্যান্ডিংটা হতো, তখন আমি এটা মার্কেটে আমি একটা কিন্তু ওইভাবে মূল্যায়িত হতাম। আমার পার্সোনাল আমার কথা বলতেছি, কিন্তু যেহেতু করতে পারি নাই, কিন্তু যারা পারছে তারা হয়তো আমার চেয়ে কাজ কম বুঝে বা বুঝেই না, তারা কিন্তু ওই মার্কেটটা পাচ্ছে এবং তারা কিন্তু ওইভাবে ইনকামও শুরু করতে পারছে। তো পার্সোনাল ব্র্যান্ডিংটা এই সময় একটা বিশাল ফ্যাক্টর। পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে শত শত বই আছে পার্সোনাল ব্র্যান্ডিং এর, আমার কাছেই 2-3টা বই আছে পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, তো এই পার্সোনাল ব্র্যান্ডিং একটা পার্সোনাল ব্র্যান্ডিং এর ভিডিও ছাড়া পার্সোনাল ব্র্যান্ডিং এখন সম্ভব না। হ্যাঁ, এরপরে তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, এখানে তো শুধু আমরা ইউটিউব ফেসবুক করি, মিনিমাম 10টা সাইট আছে যেখান থেকে ভিডিও দিয়ে ইনকাম করা যায়। মিনিমাম 10টা ভিডিও সাইট আছে, যে ভিডিও সাইট থেকে ভিডিও দিয়ে সেখান থেকে ইনকাম করা যায়। হ্যাঁ, তারপরে এই যে ফ্যামিলি প্রোগ্রাম আছে, ফ্যামিলি প্রোগ্রাম, সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি প্রোগ্রাম, অর্থাৎ আমাদের যে সামাজিক এবং ফ্যামিলি বিয়ে শাদী যে অনুষ্ঠানগুলো হয়, আশ্চর্য হবেন আপনারা যে একটা বিয়ের জন্য 25-30 লাখ টাকা খরচ করে নাকি ভিডিও আর স্টিল ছবি দিয়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে মিডিয়া টিউটর হতে পারেন আপনি। আপনি মিডিয়া টিউটর হতে পারেন। মিডিয়া টিউটর বলতে যে আমি যেমন আপনাদেরকে কি বলে এখন পড়াচ্ছি, এটা তো এক টাইপের টিউটর। আমি যদি অনলাইনে শিখাই, তার বিনিময়ে পয়সা নিই, তো সেটা সেটা আমার অ্যাকচুয়ালি সেটা একটা বড় ইনকাম আছে। তো আপনি ভিডিও এডিটিং শিখলেন এবং তারপরে আপনি সেই ভিডিও এডিটিং এর উপরে আপনি শিখালেন, তো সেটাও একটা ভালো ইনকাম হতে পারে আপনার। তারপরে আছে এডুকেশনাল ভিডিও। এডুকেশনাল ভিডিও বলতে এডুকেশনাল এখন তো প্রত্যেকটা এডুকেশনাল ভিডিও মানে দুই ধরনের হয় এখন, যেমন এডটেক কোম্পানিগুলোতে এডটেকের, আমি আপনাকে 10 মিনিটস স্কুল, যেমন 10 মিনিটস স্কুলে এডুকেশন তো দুই ধরনের জানেন আর কি, একটা ফর্মাল, একটা নন ফর্মাল। তো ফর্মাল হচ্ছে আমরা যেটা 1 2 3 4 5 6 7 8 করি, আমরা যে ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত সিস্টেমে করি, এটা হলো আমাদের ফর্মাল এডুকেশন। নন ফর্মাল হচ্ছে আমরা এই যে ভিডিও এডিটিং করতেছি, এগুলো স্কিল বেস নন ফর্মাল। আরেকটা নন ফর্মাল আছে, যেমন ওই যে দেখেন ওই যে নন ফর্মাল স্কুলগুলো, যেমন ব্রাকের দেখেন ছোট ছোট বিভিন্ন গ্রামে স্কুল আছে, ছোট ছোট স্কুল আছে, যেটাকে বলা হয় উপ আনুষ্ঠানিক বিদ্যালয়। অর্থাৎ এরকম 1 2 3 4 এইভাবে সিস্টেমে না হলেও তাদের একটা টার্গেট থাকে যে আমি অন্তত 5 পর্যন্ত যেই সিলেবাসগুলো আছে এগুলো আমি শেষ করে অন্তত সে যাতে পত্রিকা পড়তে পারে বা এটা পারে, তাদের একটা টার্গেট অনুযায়ী তারা শেখাচ্ছে। সেটা হয়তো ন্যাশনাল যে কারিকুলাম আছে সেটা তারা সেইভাবে না, একটা উদ্দেশ্য নিয়ে সেই নন ফর্মাল এডুকেশন তারা দিচ্ছে। তো এই ফর্মাল নন ফর্মাল যেটাই হোক, এর যে কি পরিমাণ ভিডিও তৈরি করতে হয় আপনি কল্পনা করতে পারবেন। এই দেখেন আমাদেরই তৈরি, আমরা গোল্ড একটা সাইট আছে 10 মিনিট স্কুলের মতোই। হ্যাঁ, এর ম্যাক্স এগুলো আমাদেরই করা। দেখে এখানে এখানে কত 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 কোর্স রয়েছে। হ্যাঁ, প্রচুর কোর্স। এই যে কোর্স, এক একটা কোর্সের পিছনে যে, হ্যাঁ, এক একটা এই যে কত 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 এখানে শত শত কোর্স আছে, শত শত কোর্স আছে। এই যে কোর্স, এই কোর্স বানাতে কি পরিমাণ যে ভিডিও এডিটর লাগে, এটা শুটিং এর সময় কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু এইগুলা কি পরিমাণ যে ভিডিও এডিটর লাগবে আপনার যদি কোনো, আমি বলতে চাচ্ছি না শুধু 10 মিনিটস স্কুলেই কি পরিমাণ ভিডিও এডিটর আছে ওদের। এটা হলো ফিজিক্যালি এবং অনলাইনে, কি বলে রিমোটলি, ফিজিক্যালি এবং রিমোটলি কি পরিমাণ যে ভিডিও এডিটর আছে, আপনি যদি কোনো লিঙ্ক থাকে, আমি নিজে বলতে চাচ্ছি না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। এভাবে বাংলাদেশে 10 মিনিটসের মতো প্রায় 94টা নাম, মানে খুবই ফেমাস প্রতিষ্ঠান 94টা। এর ভিতরে বলা হয় যে 24টা, একটা জরিপে আসছে আর কি, 24টা প্রতিষ্ঠান যারা ভালো ব্যবসা করতেছে, 24টা প্রতিষ্ঠান 10 মিনিট স্কুলের মতো ভালো ব্যবসা করতেছে। এবং সবচেয়ে বড় কথা যে আপনি যদি দেখেন যে 10 মিনিটস স্কুল, আমরা তো সামনে 10 মিনিটস স্কুলই আমাদের সামনে আছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে 10 মিনিটস স্কুল যেই কোর্সটা বিক্রি করছে তারা 1,1200 টাকায়, তারা বিক্রি করছে 5,000 টাকায়। অর্থাৎ তাদের কোয়ালিটিটা এত ভালো, আপনারা একটু সার্চ দিয়ে দেখেন, আমি নাম বলছি না আর কি। হ্যাঁ, এইখানে যে কি পরিমাণ ভিডিও এডিটর লাগে আপনি কল্পনা করতে পারবেন না। এদের এদের প্রচুর কাজ কিন্তু রিমোটলি বাসায় এসেও করা যায়। হ্যাঁ, বাসায় করা যায়।
আমি যে এই প্রতিষ্ঠানটার কথা বলছি এখানেও 8জন 10জন লোক কাজ করে, এখানেও 8-10জন লোক শুধু এডিটিং এ কাজ করে এই প্ল্যাটফর্মে, এবং এদের 2টা প্ল্যাটফর্ম আছে। তো এটাকে এডুটেক বলে, এডুকেশন প্রতিষ্ঠানে এডুটেক ইন্ডাস্ট্রি বলে, এডুটেক না এডটেক। হ্যাঁ, দেখেন আমি দেখাই, এডটেক ইন বাংলাদেশ। এডটেক শব্দটা আপনারা শুনছেন কিনা? এই যে এডটেক হাব, এডটেক কম্পারিজন, এডটেক বাংলাদেশ। এই দেখেন 24টা চলে আসছে, কেন এটা রিসার্চ হয়েছে সাম্প্রতিক। এই 24 এডটেকের ব্যাপারে এই দেখেন, এই দেখেন 24 টপ এডটেক স্টার্টআপ অ্যান্ড কোম্পানিজ বাংলাদেশ। হ্যাঁ, আমি সেদিন একটা রিসার্চ রিপোর্ট দেখতেছিলাম, শিক্ষক, হ্যাঁ, তারপরে সহপাঠী, এই যে উস্তাদ, এই দেখেন প্রত্যেকটা এখন প্রফিটে আছে, এরা সবাই প্রফিটে আছে। এদের যে কি পরিমাণ কয়েকশো ভিডিও এডিটর এখানে কাজ করে, কয়েকশো ভিডিও এডিটর এদের সাথে কাজ করে, আমি আশ্চর্য হয়ে যাবেন। 10 মিনিটস স্কুলের নাকি 23টা স্টুডিও কাজ করে, 23টা স্টুডিও আছে তাদের। একটা ফ্লোরেই তাদের 7টা, মানে একটা বিল্ডিং এর 7টা ফ্লোর আছে, প্রতিটা ফ্লোরে তাদের স্টুডিও আছে। এভাবে 23টা স্টুডিওতে তাদের কাজ হয়, তাহলে কি পরিমাণ কাজ হয় আপনারা বুঝতে পারছেন নাকি এখানে। তো আমাদের একটা আছে যে, আমার একটা হিসাব আছে, যেটা হলো যে আপনি যদি একদিনের শুটিং করেন তাহলে এডিট করতে এটা 8 দিন লাগে। অর্থাৎ 1 ঘন্টার শুটিং যদি করেন, 1 ঘন্টার শুটিং 8 ঘন্টা মিনিমাম, এটা মিনিমাম কত, মিনিমাম 8 ঘন্টা সেই এডিটিং করে বের করতে হবে। তাহলে শুটিং এর লোকজনের তুলনায় কিভাবে, আমি একজন সিনেমাটোগ্রাফারের চেয়ে কি পরিমাণ ভিডিও এডিটর এখন দরকার। হ্যাঁ, এরপরে আসছে, আমরা শেষ করে দিব, এডুকেশনাল, প্রত্যেকটা এডুকেশন প্রতিষ্ঠানে এখন ভিডিও এডিটর নিচ্ছে, সেখানে তো কাজ আছেই। বিশেষ করে ইউনিভার্সিটি গুলাতে আপনি আসছে, বিশেষ করে ইউনিভার্সিটি গুলাতে যে কাজ নিচ্ছে, আমার তো এখন এটা বলা ঠিক না, আমার তো 2-3টা ইউনিভার্সিটি তারা বলছে যে আমাদের সেট আপ তৈরি করে দেন, সিরিয়াসলি ধরছে, সেট আপ তৈরি করে দেন, আমাদের লোক দেন, সেট আপ তৈরি করে দেন, আপনারা তো ওখানে আছেন, আপনাদের ছাত্রর অভাব নেই, আমাদের করে দেন। 2-3টা ইউনিভার্সিটি অলরেডি গেছে, আমার পরিচিত, এরা আমাদের বন্ধু বান্ধবের ভিতরে, এই কারণেই সম্ভবত। অন্যান্য বিভিন্ন জব আছে, এখানে তার একটা লিস্ট আছে, ওখানে কিছু রিপিটও আছে। আমি এইগুলা সব কমপ্লিট করতে পারি নাই, যার জন্য এখানে নিচে দিয়ে রাখছি, কেননা এই ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে কাজ করতেছিলাম আর কি। আমি এই ধরনের ক্লাস নেই না তো, আর আমার ইউনিভার্সিটি ক্লাসে কখনো আমি এই কি বলে পাওয়ার পয়েন্ট ইউজ করি না, কখনোই না। পাওয়ার পয়েন্টের কিছু নেগেটিভ দিক আছে, ওখানে একটু ডিটেলস পড়তে হয়, যেহেতু একটা সাবজেক্ট ওরা 6 মাস পড়ে, সেহেতু এই পাওয়ার পয়েন্টের টেকনিক্যাল জিনিস এত ছোট করি না, আমি ডাইরেক্ট একদম বই থেকে, টেক্সট বই থেকে পিডিএফ দিয়ে সেটা থেকে আমরা শুরু করি। হ্যাঁ, তারপরে নিজস্ব বিজনেস তৈরি করতে গেলে পৃথিবীতে বলেন এখন ভিডিও এডিটিং ছাড়া, ভিডিও ছাড়া কোনোভাবে কোনো বিজনেস শুরু করা সম্ভব কিনা, এখন কোনো বিজনেস শুরু করা সম্ভব কিনা। ওই কি বলে, আমাদের বাংলাদেশে গাড়ি আসছে, বাংলাদেশে কি গাড়ি যেন, ক্রিয়েটা কাদের, ক্রিয়েটা একটা গাড়ি তৈরি হচ্ছে না বাংলাদেশে, তো অনেক টাকা দাম, প্রায় 50 লাখ টাকা দাম গাড়িটার। কত 60-65 লাখ টাকা ছিল, ওটা মনে হয় এখন 40-45 এরকম বা 50 এর দিচ্ছে। একটা এটা মিৎসুবিশি না হুন্ডাই না। তো এই গাড়িটার যখন তারা রিলিজ দিচ্ছে, তা মন্ত্রীতে গেছে, বাংলাদেশের যত বড় বড় কি বলে কন্টেন্ট ক্রিয়েটররা আছে, তাদেরকে তারা দাওয়াত করে নিয়ে গেছে, তাদেরকে ভালো পেমেন্ট দিচ্ছে, তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করছে মানে তার যার যার চ্যানেলে যাতে সেখানে ভিডিও হয়। তাহলে কি পরিমাণ ই লাগছে, মানে কি বলে, কি পরিমাণ তারা ভিডিওর পিছনে খরচ করছে, মানে তারা দেখছে পত্রিকার চেয়ে আমার ভিডিও এখন দরকার, অর্থাৎ এই যে ভিডিও রিজিউমিটা এখন আসছে, অর্থাৎ ভিডিও ছাড়া তারা জানে কোনো সম্ভব নয়। জানেন যে স্যামসাং, তারপরে আরো যেসব কোম্পানি বাংলাদেশে যারা ফ্যাক্টরি করছে, তারা প্রতিনিয়ত তাদের কাজই হলো প্রতি সপ্তাহে গাট্টি এই ভিডিও ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে যায়, খাওয়ায়, তাদেরকে বিভিন্ন পয়সা টয়সা দেওয়ার পরে তারা এই যে তাদের উপরে রিভিউ করে, কন্টেন্ট করে, নতুন ফোনের উপরে লেখে, কন্টিনিউ। অর্থাৎ ভিডিও ছাড়া এখন কোনো উপায় নেই, আপনি যেই প্রমোশনেই যান না কেন, ভিডিও ছাড়া এখন আর কোনো উপায় নেই। অন্তত এখনো কোনো আশ্বাসবাণী পাওয়া যায় নাই যে অন্তত 10 থেকে 20 বছরের ভিতরে নতুন কোনো প্রযুক্তি আসতে পারে,
ভিডিওর বিকল্প, হয়তো ভিডিওই অন্যভাবে আসবে। ভিডিও আমরা টেলিভিশনে বা মোবাইলে দেখি, সেটা তো অন্যভাবে দেখা যাবে। ভিডিও এডিটিং সফটওয়্যার বা মেকিং সিস্টেম হয়তো চেঞ্জ হবে, রাতারাতি তো চেঞ্জ হবে না। যখন চেঞ্জ হবে, চেঞ্জের সাথে সাথে আমরা এটার সাথে আমরা পরিবর্তিত হব। যেমন আমি শুরু করেছিলাম তো সেই টেপ দিয়ে, বললাম না যে একটা প্রোগ্রাম এডিট করতে 1 মাস লাগতো, তো সেই সময় তো আমি শুরু করছিলাম। তো এখন আমি যত চেঞ্জ হয়েছে, তারপরে কত ধরনের চেঞ্জ হয়েছে, তো চেঞ্জের সাথে আমরা নিজেদেরকে চেঞ্জ করি নাই। এই চেঞ্জ করতে কখনো মাস্টার লাগে না, অঙ্গনে থাকলে নিজে নিজেই শিখে যেতে হয়, শিখে মানে অটোমেটিকলি শিখতে হয় আর কি। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করব। কালকে আমরা যেটা পরের ক্লাস থেকে যেটা করব, সেটা সিস্টেমেটিক কিভাবে প্রজেক্ট খুলতে হয়, সেটার নাম কি। আমরা তো জাস্ট ওপেন করি ভিডিও বানানোটা শিখাই দিছিলাম। এখন আমরা শিখবো যে কিভাবে নেক্সট ক্লাস থেকে একদম সিস্টেমেটিক আমরা কিভাবে প্রজেক্ট খুলতে হয়, এটার নাম কি, টুলসগুলো কি, আমরা সেভাবেই যাবো আর কি। এখন সিকোয়েন্স কিভাবে খুলতে হয়, এভাবে আমরা যাব। হ্যাঁ, আর আমরা দেখি এটার উপরে কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা। না থাকলে আমার কিছু ঘোষণা আছে, আমার কিছু প্ল্যান আছে, সেই প্ল্যানের কথা বলে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কিনা এটার উপরে? কারো কোনো কোশ্চেন? ভাই তেমন কোনো কোশ্চেন নেই আজকে, ইনফ্যাক্ট অনেক ইনফরমেটিভ ক্লাস হ্যাঁ, ছিল। ইনফরমেটিভ মানে আমরা আজকে ধরেন একটা ক্লাস শুরু করতে গেলে যেভাবে শুরু করতে হয় সেভাবে শুরু করছি। কেননা এই প্রথম ক্লাসটা এভাবেই হয়। তো আমরা এই ধরনের তো ক্লাস করি নাই, যার জন্য আর লোকজন কম হচ্ছে, আমি ওই পাচ্ছি না, কি বলে মানে এটা। ভিডিও দেখছো অনেকে? হ্যাঁ, ভিডিও দেখতেছি, তারপরেও আমি ধরেন কত কষ্ট করে আমি ধরেন আজকে 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 আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার যাওয়ার কথা ছিল, যে ওখানে গেলে অনেক রাত হতো আসতে, ওটা আমি যাই নাই। তো এই ধরনের তো স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, এদিন দাওয়াত থাকলে দাওয়াতে যাচ্ছি না, প্রোগ্রাম থাকলে প্রোগ্রামে যাচ্ছি না। হ্যাঁ, যেমন আজকে আজকে 9:30টায় আমার একটা ওয়েবসাইট হচ্ছে, ওইটাই আজকে 9:30টায় ওরা বলছে সাল টু আমাদেরই সাবেক ছাত্ররা তারা ওরা তৈরি করতেছে আর কি, কমার্শিয়ালি প্রতিষ্ঠান, কিন্তু ওরা আছে ওখানে, একটা বড় কাজ হচ্ছে। তো সেখানে বড় কাজ মানে ওখানে লক্ষাধিক টাকা ইনভেস্ট আছে আমার ওই ওয়েবসাইটের পিছনে। তো সেইখানে সেইটা নিয়ে বসার কথা ছিল, কিন্তু আমি বললাম যে না, আজকে আমি পারবো না কোনোভাবেই। কালকেও আমার যেটা হচ্ছে যে কালকে আমার অফিস থেকে ফিরতেই রাত 11টা বাজবে, মানে অফিসের কাজ নেই, কালকে এমন একটা কাজ আছে। তো তো ইনফ্যাক্ট আমরা মনে হয় যদি এভাবে কন্টিনিউ করতে থাকি, আবার আপনার স্টুডেন্ট তো অনেক ছিল, আবার চলে আসবে সবাই কোনো কারণে। এই কারণে না, আমি বাদ দিব না। আমার যদি একজন থাকে, আমি একজনকেই শেখাবো। আমার আমার যে টার্গেট গুলো আছে, আমি একটা ক্লাসও কমাবো না, আমি সেই টার্গেটটা ফুলফিল করব। তো ঘোষণা যেটা, সেটা হলো নেগেটিভ কিছু না। ঘোষণাটা হলো যে আমি যে প্ল্যান করছি সেটা হলো যে অনেকগুলো আরো 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 মিনিমাম 10টা 12টা ভিডিও হবে। তো এই ভিডিওগুলা আমি যদি প্রতি সপ্তাহে 2-3টা করে ভিডিও আমি দিয়ে দিলাম, আর আমরা সপ্তাহে একদিন আমরা বসলাম ওই ভিডিও প্র্যাকটিসে। এখন 2টা করে দিব, বেশি না, আস্তে আস্তে হয়তো 3টা দিব, 2-3টার বেশি না সপ্তাহে। এটা রেকর্ড করে দিলে কি হয়, কিটা হবে যে ডাইরেক্ট এই ধরনের ক্লাস নিতে গেলে সময় বেশি লাগে। এই কথাটাই যদি আমি রেকর্ড করে দিই, তাহলে অর্ধেক সময় লাগবে, তাহলে আপনাদেরও অর্ধেক সময়ের ভিতরে সেটা দেখা হয়ে যাবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। প্লাস হচ্ছে যে আমরা ওই ভিডিও করতে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যা নিয়ে আমরা প্রতি সপ্তাহে একটা ক্লাস হবে। এই ক্লাস, এটার সাথে আপনারা একমত কিনা? এটা ভালো হবে না? খারাপ হয় না, আমি একমত। যেমন সাউন্ড টাউন্ড সবকিছু ভালো হবে, লাগলে আমি এডিটটা করে দিতে পারবো। আমার যত সময় লাগুক আমি এটা করে দিব। আর আমি যেহেতু কথা আমরা যদি আপনি ক্লাস নিলেন, আমরা ক্লাস শুনলাম, আমরা যদি নিজেরা এটা এই প্রজেক্ট না করি, তাহলে কিন্তু আসলে ওই শেখাটা হবে না। না, প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিস না করলে হবে না। হবে না। এটা নিয়ে এই একজন, যে আপনারা যদি না শিখেন, আমার কোনো নাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমি যদি সাপোর্ট না দিতে পারি আপনাদের, সেইটা আমার কষ্ট থেকে যাবে, যে আমি কথা দিলাম সাপোর্ট দিতে পারলাম না, সেটা কষ্ট থেকে যাবে। তো ওই জায়গাটা আমার জায়গা থেকে আমি কি হতে চাচ্ছি, যেমন আমার 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 2টা গ্রুপ প্রস্তাব দিচ্ছে, যে তাদের যেমন একটা গ্রুপ, একটা অনলাইন, তাদের একটা একটা বড় 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 একটা জায়গা, পত্রিকা, তাদের যে অনলাইনটা, তারা বলতেছে এখানে আপনি অনলাইনে মাঝে মাঝে আপনার 1 বার 2 বার আসতে হবে। আমাদের যে 15-16 জন লোক আছে, এদেরকে আপনি এটা সেট আপ করে কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হয়, এডিট করে নিয়ে আসতে হয়, এটা আপনি একটু করে দেন। আপনাদের একটা ভালো হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে কি সেটা কল্পনা করতে পারবেন না, মানে এটা তো ফ্রি করতেছি, সেজন্য কল্পনা করতে পারবেন না, একটা বড় অ্যামাউন্ট তারা দিতে হচ্ছে। আমি বলছি ঠিক আছে, করব। আমি
কি বলে আমি একটা ইসে কিছুদিন এর ভেতরেই আর কি আমি এক জায়গায় গেছিলাম একদিন, ওখানে মানে দাওয়াত করে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে বললো যে একটা ওয়ার্কশপ আছে আপনাকে নিয়েই, আগে থেকে বলছে, আগের দিন রাতে বলছিল আর কি। তো এই ধরনের আপনি এখন তো এই যে আপনাদের স্লাইড টেলার মাইন্ড যেগুলো ছিল না, ওখানে যেমন 2-3 ঘন্টার ওদের সাথে বসে কিছু ওদের, এটা মানে ওরা কাজ করে, তো ওরা কাজ করতে গেলে কি কি সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলা ওখান থেকে আইডেন্টিফাই করে কি করলে কাজের ওয়ার্ক ফ্লো আসে এগুলো দেখাই দিয়ে আসছি। ঘন্টা 3 ছিলাম আর কি, খাওয়া দাওয়া হলো। তো ওরা আমার কাছে একটা খাম দিছে, ভালো মোটা খাম দিছে। তারপরেও হ্যাঁ, তো এটা টাকার জন্য না, আমি টাকার জন্য বলতেছি না, টাকার জন্য না, টাকা তো দরকার আছে, আমি বলতেছি আর কি। কিন্তু আমি এইটাকে আমি সবচেয়ে এটা এটা এই আপনাদের জায়গাটাকে আমি সম্মানজনক রাখতে চাচ্ছি আমার জায়গা থেকে। যার জন্য আমি ওদেরকে বলছি দেখেন এখানে কোনো পেইড কোর্স যদি আমি বা পেইড এখন শুরু করতে যাই এটা খারাপ দেখা যাবে, অর্থাৎ এই কোর্সটা শেষ না করে আমি পেইডে যাব না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা গ্রুপ আসলে এই জিনিসটা অনেক বিশদ ব্যাপার। এটা আর কি আমার কিছু আমার কিছু ই কমার্স শপ আছে, যারা হ্যাঁ ই কমার্স শপ আছে, ওরা বলতেছে ওরা যেমন এক এক জায়গায় অনেক 30 জন 25 জন লোক কাজ করে, তো ওদের একটা একটু ডেভেলপ করে কন্টেন্ট, ওদের যে প্রোডাক্ট কি কিভাবে বানাতে হয় কি, তো আপনি অনলাইনেই দেন, যখন দরকার হবে আমাদের প্যানেল সব আছে, আপনি একটু তখন মাঝে মাঝে চলে আসলেন আর কি, যখন দরকার হবে এসে ফিজিক্যালি একটু দেখে দিলেন। হ্যাঁ, এই টাইপের সবাই কিন্তু প্রপোজাল আসতেছে এখন। হ্যাঁ, অফার আসছে, তবে এটাও ঠিক, এইটাও ঠিক, এই যে আমি এখন এই যে আমার ফেসবুকে যেমন এখন একটু ইটি দিচ্ছি না, এসব দেখেই আসতেছে এই প্রপোজাল গুলো। আগে ওরা ভাবতো যে রাজেবের মনে হয় সময় নাই বা নাই, বা সে মনে হয় পারবে না, ইউনিভার্সিটি নিয়ে ব্যস্ত ইত্যাদি, এখন এই ধরনের প্রপোজাল আসতে আসতে এগুলো আমি এখন নিচ্ছি না, মানে কি পেইড নিলে এটা আমার কিছু পয়সা আসবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খারাপ দেখা যাবে, এই জন্য ওদেরকে আমি ছাড়ি নাই, আবার এদিকে শুরু করতেছি না তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আর কি, কারণ আপনাদের এইখানে এই জায়গার কথাটা আমি রাখতে চাই আর কি, এটা একটা বিষয় আছে। আরেকটা হলো আমার মনে হয় যে আপনি যে প্ল্যান কথা বললেন যে এই কয়েকটা ভিডিও দিলেন এবং কিছু প্রজেক্ট দিলেন, মানে ওটার সাপোর্টে একটা রেকর্ডিং একটা ক্লাস দিলেন, তো আমরা ওটা আবার করলাম, করে দেন আমরা যদি কোনো প্রবলেম পাই বা আমাদের জানার কিছু থাকে দেন একটা সাবসিকুয়েন্ট একটা ক্লাস। হ্যাঁ, জানেন না, আমি ধরেন সপ্তাহে একটা দিন কি বারে হয় আপনারা বলেন, সেই বারটাতে আমি ক্লাসটা নিব, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের সাথে থাকবো, কোনো সমস্যা নাই। ওইখানে কোনো সমস্যা, ওইটা আবার সিস্টেমেটিক, ওইটা কিন্তু সিস্টেমেটিক হবে না, ওটা হলো সমস্যা সমাধান কি, বা কেউ কিছু করতে যাচ্ছেন এইগুলা নিয়ে হবে, বা কেউ প্রজেক্ট নিচ্ছেন সেই প্রজেক্টে কাজ করতেছেন, সেই কাজ করতে যে কোনো সমস্যা হয়েছে এই ধরনের সমস্যার সমাধান করব, বা ভিডিও দেখতে যে আপনি যেই প্র্যাকটিসটা করতে যে পারলেন না সেই সমাধান করব। আমার মনে হয় সেটা আপনাদের জন্য আরো ভালো হবে, তাই না? আমার একটু কষ্ট বেড়ে যাবে, সেই ক্ষেত্রে সপ্তাহে একদিন আমার মনে হয় যে সপ্তাহে একদিন করতে পারেন। আর আপনি নেক্সট ক্লাসে আমার মনে হয় আবার এই প্ল্যানটা আমরা জানি, আজকে তো অল্প কয়েকজন আছি, আমি সেই পেজেই দিয়ে দিব, এটা আর কি। আপনারা যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সবাই অ্যাড হয়ে যান, হোয়াটসঅ্যাপটা তো দেখেন গ্রুপে হোয়াটসঅ্যাপের লিংক দিয়ে আছে। হ্যাঁ, না আমি অ্যাড আছি ওতে। আর যারা নাই একটু হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেলে ভালো হবে, হোয়াটসঅ্যাপটাই, কেননা ফেসবুকের গ্রুপ টুরুপ অনেক সময় নষ্ট হয়ে যায়, তো তখন ওই যোগাযোগটা থাকবে না আমাদের। স্যার আমি নেই হোয়াটসঅ্যাপে ওই যে আমাদের যে গ্রুপটাতে আছো তো তুমি, না আমাদের গ্রুপটাতে আছো না? হ্যাঁ হ্যাঁ, ওই গ্রুপে একটু স্ক্রল করে গেলেই দেখবা যে ওটা কোনো পোস্টার টোস্টার না, ওটা শুধু জাস্ট লিংকটা দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপের লিংক দেখলেই চিনতে পারবে, একটু স্ক্রল করে গেলেই হবে, এত বেশি তো ওখানে পোস্ট নাই, যদি হোয়াটসঅ্যাপে একটু জয়েন করো। আর আমি যেটা করব, আমার একটা পেজ খুলছি, আমার পেজ আগেই খোলা ছিল, কেন এই আমার যে ফেসবুক আছে ফেসবুকে এগুলা দিতে যাচ্ছি না, এই যে এই আপনাদের ঘোষণাগুলা এগুলা দিলে যেটা হয় কি, এই ফেসবুকটা আসলে একটা পরিবারের অংশ হয়ে গেছে আমাদের ফেসবুক গুলা, পারিবারিক ছবি টবি বিভিন্ন ব্যাপার, ব্যক্তিগত ছবি টবি এগুলা দিতে হয়, তো এই যে কমার্শিয়াল জিনিস আবার ব্যক্তিগত এগুলা সবকিছু মিলে একটা হজবরলা হয়ে যাচ্ছে। এই জন্য আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিব গ্রুপে, পেজে যদি অ্যাড হয়ে যান এখন থেকে ওই পেজে দিব, ওই পেজেই সব আমার পেজে এত ফলোয়ার নাই, কিন্তু আপনারা ওইখানে এসে গেলে ওইখানে আমি ঘোষণা দিলে আমার এই পেজটা আমার পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি, যেটা হলো বাচ্চা কাচ্চাদের ছবি টবি দিই, এগুলা থাকলো আর কি। হ্যাঁ, এটা তার মানে আপনার পেজে আমরা লাইক দিলে আমরা তো অ্যাড হয়ে যাব, তো ওটা কি ওই হোয়াটসঅ্যাপে আছে না ওই লিংকটা? না না না, আমি পেজটা দিয়ে দিব কোথাও আর কি, দিয়ে দিবেন গ্রুপে অথবা দিয়ে দিব, যে পেজে যাতে হয়ে এই পেজ মানে আমার কিন্তু কোনো কিছুই কমার্শিয়াল না, অনেক আছে যে পেজের
লাইক টাইক বাড়াই, আমার কিন্তু কোনো কিছু এই ধরনের কোনো কমার্শিয়াল অসুবিধা না। নেই। বা আমার ভিডিও থেকে কমার্শিয়ালি করলেও কিন্তু হ্যাঁ কোনো হ্যাঁ অসুবিধা নেই। আমার ভিডিও থেকে ইনকাম করতে হবে এটা আমি কখনোই ভাবি না। মনিটাইজেশন থেকে ইনকাম হবে, ফেসবুকের ভিডিও থেকে ইনকাম হবে, এগুলো আমি কখনো ভাবি না। হ্যাঁ, এটা আর কি। তো আর কারো না, কিছু? সেখান থেকে যদি স্যার আমাদের জন্য যদি আমাদের একটা কমেন্টস লাইক কি যদি আপনার কিছু হয় সেটা আমাদের জন্য স্যার ভালো হবে, যে আমরা স্যারের জন্য কিছু করতে হ্যাঁ পারছি। না না, ওই ভিডিও আমার দরকার, ওইখানে তো ইনকাম, ওটা একটা ধান্দায় থাকতে হয়, কন্টিনিউ ভিডিও দিতে হয় দিতে হয়, ওইটা না, ওইটা আমি ওখানে যেটা দিই এই ধরনের কাজের জন্যই দিব, ঠিক আছে, এটাই আর কি। স্যার মহৎ উদ্যোগটা নিচ্ছেন যে আমাদের শেখাবেন, ফ্রি শেখানো তো সে পলিটিশিয়ান, আমরা এই না না, টাইমের ফ্রি সাথে বলে YouTube কিন্তু ফ্রি বলে আপনাদের হওয়ার কথা না, মানে ফ্রি বলে আপনাদের হীনমন্যতায় ফ্রি ভোগার কিছু বলেছেন নাই কেন না। হীনমন্যতায় ভুগছি না স্যার, আমি বলছি যে আপনি আপনি ফ্রি শেখাচ্ছেন, এখন আমরা সময় করে আসতে পারছেন, এটা হচ্ছে আমাদের একটা ব্যর্থতা হয়ে যাচ্ছে। হুম। না আমি কিন্তু অনেক করে, এবং আমি মাইন্ডসেট করেই রাখছিলাম যে আমার হয়তো 2 মাস হবে না, আমার হয়তো কোথাও যেতে পারবো না, বেড়াতে পারবো না, আমার, এবং সবচেয়ে বড় কথা আমার বাচ্চাদের ও লেভেল, তিনটা বাচ্চা একসাথে ও লেভেল, এটা ওয়ার্ল্ড রেকর্ড। ব্রিটিশ কাউন্সিলই বলতেছে যে এটাতে ওয়ার্ল্ড রেকর্ড, একজনের 3টা বাচ্চা ও লেভেল পরীক্ষা, এর ভিতরে একসাথে ও লেভেল তাদের নাই, বলে 2টা টুইন থাকলে 2টা হয়, কিন্তু একসাথে 3টা বাচ্চা দিচ্ছে। তো এটা ওই আমার 2টা টুইন, আর মেয়েটা ছোট কিন্তু একসাথে দিয়ে দিচ্ছে। এই কারণে বড় হয়ে গেছে না? হ্যাঁ বড় হয়ে গেছে এখন। স্কুলের দিকে ছিলাম। তো ফলে এদের একটা ব্যাপার আছে, এদের সাথে রাত জাগতে হয়, এদের সাথে প্রচুর সময় দিতে হয়। হ্যাঁ, এটা আর কি। আমার যেটা হয় যে আমি তো অফিসে সিএল যেটা নেওয়া হয়, আমাদের সিএলটা, আমাদের তো নর্মাল ছুটি এইটাই আমার শেষ হয় না। আর এইবার আমি গত মাসেই প্রায় 12 দিন ছুটি নিয়েছি, মানে এই চলতি মাসেই 12 দিন ছুটি নেওয়া হয়ে গেছে আমার। ছুটি নেওয়া এই না, গত মাসের শেষে আর এই মাস দিয়ে আমার 12 দিন ছুটি নেওয়া হয়ে গেছে। এটা একটা বিস্ময়কর, আমার চাকরির জীবনে এই ধরনের ছুটি নেই, এত ছুটি আমার কোনো ঈদেও নেইনি, কেন বাচ্চাদের জন্য পরীক্ষার জন্য নিতে হয়েছে আর কি। তারপরেও কিন্তু আমি আপনাদেরকে এই ধরনের কোনো কিছু বলি নাই বা করি নাই। হ্যাঁ, এই জন্য যেহেতু সবাই ভিডিও ইউটিউব থেকেই দেখতে চাচ্ছে, তো আমি সেভাবে ইউটিউবেই দিয়ে দিই, সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা শেষ করতে ইন্টারাকশন থাকবে ইনশাআল্লাহ, সপ্তাহে একটা ক্লাস ইন্টারাকশন। হ্যাঁ হ্যাঁ, একটু থাকতে হয়, নাহলে আবার ভিডিও দেখা হবে না, এটা আর কি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।